আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ফাইল অথবা অফিস বাটনের কাজগুলো। তো আজকে আমরা শিখব হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের হোম মেনুর কাজ। তো হোম মেনুর এখানে হচ্ছে আমরা প্রথম আজকে দ্বিতীয় ক্লাসে শিখতে যাচ্ছি ক্লিপবোর্ড এবং হচ্ছে ফন্ট। এই দুটোর হচ্ছে আমরা কাজগুলো আজকে দেখব। তো এই দুটো কাজ দেখার আগে আমাদের হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের কিছু বেসিক ধারণা নিয়ে নিতে হবে। সেগুলো হচ্ছে প্রথমে এখানে আমি লিখে নিয়েছি। তো এখান থেকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি। 1 নম্বরে আমাদের দেওয়া আছে পেজের উপরে ডকুমেন্ট মাইক্রোসফট ওয়ার্ডকে বলা হয় টাইটেল বার। এই 1 নম্বর যেটা বলা হয় সেটা হচ্ছে আমরা এই উপরে লেখা দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে ডকুমেন্ট মাইক্রোসফট ওয়ার্ড। মূলত হচ্ছে আমি এই পেজটাকে ডকুমেন্ট মাইক্রোসফট ওয়ার্ড নামে সেভ করেছি, যার কারণে সেই টাইটেলটা এখানে দেখাচ্ছে, আর এটাকেই বলা হচ্ছে টাইটেল বার। দ্বিতীয় নম্বর আছে হোম থেকে ভিউ পর্যন্ত, এগুলোকে বলা হয় হচ্ছে মেনু বার। এটা মূলত হচ্ছে এই যে আমাদের হোম, ইনসার্ট, ডিজাইন প্রত্যেকটা হচ্ছে একটা মেনু বার। তো এই হোম থেকে একদম আমরা যদি আসি যে ভিউ পর্যন্ত, এগুলোকে বলা হচ্ছে মেনু বার। এবং 3 নম্বর বলা আছে মেনু বারের ভিতরে কাজগুলোকে বলা হয় টুলবার অথবা কমান্ডস। সেটা হচ্ছে আমি এই যে হোমে যখন ক্লিক করলাম, এর ভিতরে যে কাজগুলো আছে এগুলোকে মূলত বলা হচ্ছে টুলবার অথবা কমান্ডস। যদি আমি ইনসার্টের ভিতরে আসি তাহলে ভিন্ন কিছু দেখতে পাবো। তো এগুলোর প্রত্যেকটা কাজে আমরা ডিটেলস এবং প্রত্যেকটা কি কাজ আমরা শিখবো সেটা হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ আসবো। তো আজকে যেহেতু আমরা হোম মেনুর কাজ দেখব, তো হোম মেনুর হচ্ছে আমরা হচ্ছে ক্লিপবোর্ড এবং হচ্ছে ফন্টে কাজ দেখব। তারপর যদি আমরা আসি 4 নাম্বার হচ্ছে যার উপরে ভিত্তি করে আমরা লেখা হয় তাকে বলা হয় টেক্সট বাউন্ডারিজ। মূলত হচ্ছে আমার যেমন এই লেখাটা যেখানে আছে দেখতে পাচ্ছেন, এর চতুর্পাশে দেখেন চিকন একটা আমরা দাগ দেখতে পাচ্ছি না, এর বাইরে কিন্তু আমার কোনো লেখা যায়নি। ঠিক এই এরিয়াটাকে বলা হচ্ছে টেক্সট বাউন্ডারিজ। তারপর আসি পেজের উপরে যে দাগটা ওঠানামা করা হয় তাকে বলা হয় কার্সর। এটা মূলত আমি এখানে যখন ক্লিক করলাম, এই যে একটা দেখতে পাচ্ছি দাগ ওঠানামা করতেছে, ঠিক এটাকে আমাদেরকে কার্সর বলা হয়। এবং যখন আমি মাউসটাকে এখান থেকে পেজ থেকে একটু বাইরে নিলাম, তখন দেখেন একটা তীরের মতো যেটা আসছে এটাকে বলা হয় মাউস পয়েন্টার। এই যেটা আমি এখন নাড়াচ্ছি এটাকে বলা হচ্ছে মাউস পয়েন্টার। তো পেজকে আমরা যদি ডানে বামে দেখার জন্য হচ্ছে যে বারটা ব্যবহার করি তাকে বলা হয় হচ্ছে হরিজন্টাল স্ক্রল বার। এখন এই নিচে একটা স্ক্রল বার থাকার কথা, কিন্তু সেটা এখন নাই, বিকজ হচ্ছে আমার পেজটা জুম আউট আছে। এখন যদি আমি এটাকে জুম ইন করি তাহলে হচ্ছে আমার দেখা গেছে মনিটরে যে স্পেস তার থেকে বেশি হয়ে গেছে, যার কারণে নিচে দেখেন এই যে একটা লম্বা আমাদের হচ্ছে হরিজন্টাল স্ক্রল বার চলে আসে। এখন এটাকে আমি হচ্ছে ড্র্যাগ করে ডানে বামে নিতে পারবো। ঠিক, এখন আমি আবার মাইনাস করে দিই। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের হরিজন্টাল স্ক্রল বার। এখন কিন্তু আমাদের নাই। পেজটাকে আমরা আপ ডাউন করার জন্য হচ্ছে অনেকভাবেই করতে পারি। মাউসের হচ্ছে স্ক্রল ঘুরিয়ে আমরা করতে পারি, অথবা আমি আরো দ্রুত যদি করতে চাই তাহলে ডান পাশে এই যে দেখেন আমি হচ্ছে মাউস পয়েন্টার নিয়ে আসছি, এটা হচ্ছে ভার্টিক্যাল হচ্ছে স্ক্রল বার, এটাকে আমি ড্র্যাগ করেও কিন্তু পেজটাকে আপ ডাউন করতে পারবো। তো এরপর হচ্ছে স্টার্ট লেখা বারকে বলা হয় টাস্ক বার। মূলত এই যেখানে লেখা আছে এটা হচ্ছে স্টার্ট। এই বরাবর নিচে যে আমাদের এখানে আমি বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন রেখেছি বা সফটওয়্যার রেখেছি, তো এই স্পেসটাকে নিচের এটাকে বলা হচ্ছে আমাদেরকে টাস্ক বার। এবং আমাদের এখানে এই যে দেখা যাচ্ছে পেজ 1 অফ 1, মানে এখানে আমার একটা পেজ আছে, তো আমি একটা পেজে অবস্থান করে আছি। টোটাল এখানে আমার ওয়ার্ডস হচ্ছে 114। এই যে লেখাটা দেখতে পাচ্ছি নীল কালারে, ব্যাকগ্রাউন্ডটা নীল আর সাদা অক্ষরে কালার লেখাগুলো, এটাকে বলা হচ্ছে মূলত স্ট্যাটাস বার। এবং ডান দিকে যদি আমি আসি, এখানে দেখেন আমাদের পেজ জুম ইন আউট করার অপশন আছে, এটা হচ্ছে জুম আউট। আর এই ডান পাশে যে প্লাস এটা হচ্ছে জুম ইন। তো নর্মালি আমরা হচ্ছে সাধারণত 100 বা 120-এর মতো রাখি। তো কাজের উপর ভিত্তি করে আমাদের যখন যেভাবে দরকার আমরা সেভাবে রাখবো। তো এটা গেছে আমাদের এখানের কাজ। এখন যদি আমরা আসি, সর্বপ্রথম আসবো আমরা এখানে এই যে পেস্ট, কাট, কপি এবং ফরম্যাট প্রিন্টারের কাজগুলো। তো আমি যদি এখন চাই এই যে হোম মেনু লেখাটা আছে, এই লেখাটাকে আমি এখান থেকে কপি করে নিচে নিয়ে যাব, তাহলে এটাকে প্রথমে আমি মাউসের কার্সরটা হয় বাম পাশে নতুবা ডান পাশে রেখে ড্র্যাগ করে সিলেকশন করব। সিলেকশন করার পর ঠিক এখানে এখন দেখেন এই যে কপি, এটা হচ্ছে উপরে যদি প্রেস করে আমার লেখাটা কিন্তু কপি হয়ে গেছে। এখন আমি মাউসের কার্সর ঘুরিয়ে নিচে আসলাম, ধরেন আমি এখানে চাচ্ছি পেস্ট করব। ঠিক এই যে বাম পাশে আমি এখানে পেস্ট লেখা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলে এই যে লেখাটা এখানে কপি হয়ে চলে আসছে। এখন লেখাটা এখানেও আছে, আমার হচ্ছে নিচেও আছে। আমি যদি চাই যে না লেখাটা আমি এখানে কোনোভাবে রাখবো না, পুরোটাকে আমি মুভ করে নিয়ে যাব, তাহলে ঠিক আবার ড্র্যাগ করে সিলেকশন করব। তারপরে এই যে উপরে আছে কাট, এখন লেখাটা কিন্তু আমার এখানে
নাই। ঠিক এখন আমি যদি আবার চাই এখানে পেস্ট করব, এখানে ডাবল ক্লিক করে আমি সিলেকশন করলাম, পেস্টের উপরে ক্লিক করলে লেখাটা এখানে পেস্ট হয়ে গেল। তো এখন এই যে ফরম্যাট পেইন্টারের মূল কাজটা কি? ফরম্যাট মূল কাজটা হচ্ছে আমি এই যে লেখায় দেখা যাচ্ছে একটা কালার দিয়েছি বা আমি যে ফন্টটা ব্যবহার করছি বা ফন্টের এখন যে সাইজ আছে ঠিক সেই রকমের আমি হচ্ছে চাচ্ছি এই টেক্সট সিলেকশন লেখাটাকে ওইভাবে করব। তাহলে প্রথমে আমি কি করব, এই হোম মেনু বা যেই লেখার ডিজাইনটাকে আমি সিলেক্ট করে ফরম্যাট পেইন্টারে ক্লিক করলাম। এখন এই লেখাটার মতো আমি যেই লেখাটাকে করতে চাই বা যেই লাইনটাকে বা যেই সেন্টেন্সটাকে করতে চাই ড্র্যাগ করে ঠিক সেটাকে আমি সিলেকশন করে দিব। দেখেন সেম ভাবে এখন এটার মতো হয়ে গেছে না? আবার যদি আমি চাই যে না এখন এই লেখাটাকে কি বা এই লেখাটাকেই আমি এই যে ভার্টিক্যাল স্কেল বার লেখাটা যেভাবে নর্মাল আছে ঠিক সেভাবে করতে চাচ্ছি, তাহলে আমি আবার এই লেখাটাকে সিলেকশন করে আমি হচ্ছে চলে আসি এই যে ফরম্যাট পেইন্টারে। এখন আমি আবার হচ্ছে এটাকে ড্র্যাগ করে আবার সিলেকশন করে দিই, দেখেন এটার মতো নর্মাল হয়ে গেছে। যদি আমি এই ফরম্যাট পেইন্টারকে আবার এটা যেহেতু সিলেকশন করা আছে ফরম্যাট পেইন্টারের উপর ক্লিক করে এই লাইনটাকে যদি করতে চাই দেখেন স্বাভাবিক হয়ে গেছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যদি কখনো এরকম কোনো কাজ করতে চাই তো এই ফরম্যাট পেইন্টারের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবো। এখন আমরা আসি, এখানে আছে এই যে ফন্টের যে কাজগুলো, এখানে কি কাজ আছে। আমি এই ফন্টের যদি কোনো একটা স্টাইল দিতে চাই, আমি এই ডকুমেন্ট মাইক্রোসফট ওয়ার্ডটাই আমি চাচ্ছি অন্য কোনো একটা ফন্ট দিব। তো এখানে আমার একটা ফন্ট নাম হচ্ছে আমি দিচ্ছি, সরি একটু ফন্ট, এই যে আমি এই ফন্টটা দিতে চাচ্ছি, এটা দিই, দেখেন আমার ফন্ট স্টাইলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি যদি বাংলা ফন্টটাকে এখান থেকে চেঞ্জ করতে চাই ঠিক সিলেকশন করে এখানে যদি আমি এই অ্যারোতে ক্লিক করি তাহলে এখানে অনেক ধরনের ফন্ট পাবো। এখান থেকে আমি দেখাচ্ছে ফন্ট বাছাই করে আমি কোন ফন্টটা দিব, আমার কোন ফন্টটা দরকার। এই যে আবার ভার্টিক্যাল স্ক্রল বারটা আছে এটাকে ড্র্যাগ করে আমরা নিচে নিয়ে আসতে পারি, উপরে নিয়ে যেতে পারি। দেখা যাচ্ছে আমি এই ফন্টটাকে দিলাম, আমার ফন্ট স্টাইলটা কিন্তু অন্যরকম ভেঙে গেছে, হয়তো এই ফন্টটা ক্লিয়ার না। তো এখান থেকে আমি অন্য কোনো ফন্ট দেখতে পারি। এরকম করে আমাদের মতো করে এখান থেকে বাছাই করে নিতে হবে যে আমি কোন ফন্টটা চাচ্ছি। তো এখন আপাতত হচ্ছে আমি নর্মাল হচ্ছে এই ফন্টটা রাখবো, যেটা স্বাভাবিক ছিল সেটা নিয়ে আসলাম। তো এরপর আসি আমি চাচ্ছি এই ফন্ট সাইজটাকে আমি বড় করব বা ছোট করব। তাহলে ঠিক এখানে এই জায়গাতে ক্লিক করবো, এখানে সাইজ দেওয়া আছে, আমি ধরুন 22 করে দিলাম। আমি যদি আবার ছোট করতে চাই এখানে এসে এই যে ছোট অপশন আছে, যে নাম্বারটা দিতে চাই ঠিক সেই নাম্বার সিলেক্ট হয়ে যাবে। আমি যদি আবার অটো মানে এভাবে নাম্বারিং না করে এই যে দেখেন এখানে একটা এ আছে, এখানে একটা এ আছে, প্রথম যেটা আছে এটা আছে ইনক্রিজ, এখানে যদি এটার উপরে ক্লিক করে সিলেকশন করে দেখেন আমার ফন্ট সাইজ কিন্তু বড় হচ্ছে। বাম পাশে যেটা ডান পাশে যেটা আছে ডিক্রিজ, এটার উপর প্রেস করলে আবার ফন্ট সাইজ ছোট হতে থাকবে। আর এখানে হচ্ছে আমাদেরকে মাপটা যেটা সাইজ কত সেটা এখানে শো করতেছে। এখন আমরা শিখবো হচ্ছে এই যে চেঞ্জ স্কেচ এর কাজটা কি। এখানে যদি আমি ক্লিক করি এখানে লেখা দেখেন সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজ, ইজ ওয়ার্ড, টগল কেস। তো এটার কাজ হচ্ছে মূলত আমি এই লেখাটাকে সিলেকশন করি তাহলে আমরা বুঝতে পারবো এই সেন্টেন্সটা আমার শুধু প্রথম অক্ষরটা বড় বাকি সবগুলো ছোট। তো এখন যদি আমি এখানে এসে চেঞ্জ কেসে ক্লিক করি তো এখন বর্তমানে আমার এই যে সেন্টেন্স কেসেই আছে, আমি লোয়ার কেসে যদি এখন ক্লিক করি সব লেখাগুলো দেখেন আমার ছোট হাতে হয়ে গেছে। আমি আবার এখানে আসার পর যদি চাই আপার কেস করবো, দেখেন এই আপার কেসে মানে কি সব অক্ষরগুলো আমার বড় আছে, সব অক্ষরগুলো আবার সেন্টেন্সের পুরোটা বড় হয়ে গেছে। ঠিক আবার যদি আমি এখানে আসি ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড, দেখেন প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় বাকিগুলো ছোট। এটা যদি আমি প্রেস করি তাহলে দেখেন প্রত্যেকটা ওয়ার্ডে আমার প্রথম অক্ষর বড় বাকিগুলো ছোট। আমি আবার এখানে আসার পরে যদি এই টগল কেসে দিই এটা দেখেন প্রথম অক্ষরটা ছোট বাকিগুলো বড়। ঠিক আমি যদি কখনো কোনো লেখার পরে বা কোনো সেন্টেন্সকে বা কোনো প্যারাগ্রাফকে বা যে কোনো লেখাকে চেঞ্জ করতে চাইলে আমরা এই চেঞ্জ কেসের মাধ্যমে করতে পারবো। আমি এই যে এখন সেন্টেন্স কেসে দিই প্রথম অক্ষরটা বড় বাকি সবগুলো ছোট। এখন আমি যদি লেখাটাকে বোল্ড করতে চাই তাহলে এই যে বি দেখেন এখানে বোল্ড প্রেস করি বোল্ড হয়ে গেছে, আবার যদি এখানে প্রেস করি আবার নর্মাল হয়ে গেল। লেখাটা যদি একটু অ্যাঙ্গেল করতে চাই যে ইটালিক, এখানে যদি ক্লিক করি দেখেন লেখাটা একটু ইটালিক হয়ে গেছে। আমি ফন্ট সাইজটা একটু বড় করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে আবার দেখেন নর্মাল হয়ে গেল, একবার প্রেস করলে ইটালিক হবে আবার একবার প্রেস করলে নর্মাল হবে। আমি যদি আন্ডারলাইন করতে চাই দেখেন নিচে একটা আন্ডারলাইন চলে আসছে। যেই কাজগুলোর ভিতরে এখানে একটা অ্যারো দেখবো তাহলে বুঝতে হবে তার ভিতরে আরো কোনো কাজ আছে। এখান থেকে দেখেন আমি যদি ডাবল লাইন করতে চাই আন্ডারলাইন বা ডট ডট দিতে চাই যে কোনোটা আমরা চাইলে সিলেকশন করে নিতে পারবো, অথবা যদি এখানে আন্ডারলাইন কালার দিতে চাই এখানে এসে যে কোনো একটা কালার আমরা দিয়ে দিতে পারবো। আবার যদি আমরা হচ্ছে আন্ডারলাইনটা না চাই তাহলে ঠিক এখানে আসবো, এখানে আসার পরে এই যে নাম দিয়ে দিব চলে যাবে।
আমার লেখাটাকে যদি হচ্ছে মাঝখানে এটা যেমন কেটে দেই, সেরকম যদি স্ট্রিক থ্রো, তাহলে এখানে হচ্ছে প্রেস করি, দেখেন লেখাটা মনে হচ্ছে আমি কেটে দিয়েছি। আবার যদি এখানে প্রেস করি চলে যাবে। এখন আমরা আসি, যদি আমরা পানির সংকেত লিখি H2O, তাহলে এখানে আমি এস লিখলাম, এখন টু আমি যদি নর্মালভাবে লিখি কিন্তু এটা কিন্তু নিচে আসে নাই, সেজন্য আমাকে কী করতে হবে, এখানে যে আমাদের হচ্ছে সাবস্ক্রিপ্ট, এখানে প্রেস করলে দেখেন কার্সরটা আমাদের নিচের দিকে চলে আসে। এখন যদি আমি টু লিখি দেখেন নিচে, এখন যদি আমি ও লিখি তাহলে নিচে আসবে, তখন আমার কী করতে হবে, এটাকে আবার ডিসিলেক্ট করে নিতে হবে, তারপর হচ্ছে আবার ও লিখবো। দেখেন একইভাবে যদি আমরা সূত্র লিখতে চাই, যদি লিখতে চাই এ স্কোয়ার, এখন স্কোয়ার কি উপরে হবে না, তাহলে আমাদেরকে এই যে সাবস্ক্রিপ্টে হচ্ছে প্রেস করতে হবে, সরি সুপারস্ক্রিপ্ট, তারপর হচ্ছে আমি এখানে যদি এখন টু লিখি, আবার এখান থেকে হচ্ছে এটাকে ডিসিলেক্ট করে দেখা যাচ্ছে আমি প্লাস দিলাম বি লিখে, এখানে যদি আমি এসে আবার প্রেস করি, এখন স্কোয়ার দিই, তারপর আমি হচ্ছে এখানে আবার একটু ডিসিলেক্ট করে সমান চিহ্ন দিয়ে এরপর হচ্ছে আমাদের দেখা গেছে সূত্র বসাই গেলাম। তো এটার কাজ আমরা বুঝতে পারলাম। এরপর যদি আমরা আসি এখানে, এটা হচ্ছে আমাদের টেক্সট ইফেক্টস অ্যান্ড টাইপোগ্রাফি। এটা কীভাবে দেখেন, আমরা এই তিনটে লাইনকে আমি সিলেক্ট করলাম, এখানে আসার পরে এখানে কিছু ডিজাইন আছে দেখেন, এই যে অটোমেটিক কিন্তু কালারগুলো হয়ে যাচ্ছে। আমি আবার যদি এখান থেকে হচ্ছে এগুলোকে যে কোনো একটা কালার সিলেক্ট করে নিই, এই যে কালারটা সিলেক্ট হয়ে গেছে। তারপর যদি আমি আসি, এখন যদি আমি চাই যে এগুলো আমার কোনো কিছু দরকার নেই, আগের মতো স্বাভাবিক আমি চাচ্ছি, তাহলে এই যেখানে দেখেন ক্লিয়ার অল ফরম্যাটিং যদি প্রেস করি, আমার সেম স্বাভাবিকভাবে ফর্মুলা যেভাবে থাকে নর্মাল, ফন্ট সাইজ 12 এবং ফন্ট স্টাইল হচ্ছে টাইমস অ্যান্ড নিউ রোমান, ঠিক সেটাই চলে আসছে। আমি কোনো লেখাকে যদি হাইলাইটস করতে চাই, দেখা যাচ্ছে আমি H2 এটাকে হাইলাইটস করব, তাহলে এখানে এই যে টেক্সট কালার হাইলাইট কালার, এখানে এসে সিলেক্ট করে দিলাম, কালার হয়ে গেছে। আবার না চাইলে এখানে এসে নো কালার দিয়ে দেবো, সেটাকে আমি সিলেকশন করে নিই, এখানে এসে নো কালার। এখন যদি আমি আবার চাই এই টেক্সট কালার করব, যেমন আমার উপরে লেটস লার্ন টেক লেখাটা আছে, এটাকে একটা আমি নীল কালার দিয়ে রেখেছি, ঠিক এভাবে যদি করতে চাই তাহলে এই অ্যারোতে ক্লিক করব টেক্সট কালার, এখানে এসে আমরা যে কোনো কালার পছন্দ করে নিতে পারি। আবার যদি না চাই এই অ্যারোতে এসে এখান থেকে আমরা হচ্ছে এই যে ব্ল্যাক সিলেক্ট করে দিব। ক্লিয়ার? তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, আশা করি সবাই ভিডিওটা বুঝতে পারছেন এবং এর পরবর্তী ভিডিওগুলো আমরা এভাবে স্টেপ বাই স্টেপ আগাবো এবং নেক্সট ক্লাস থাকবে আমাদের হচ্ছে প্যারাগ্রাফ নিয়ে। আমরা হচ্ছে অল্প অল্প করেই শিখবো যাতে করে ভালো মতো শিখতে পারি, এবং কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।